সকাল 8:30। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছি। অফিসে যেতে আর বেশি সময় নেই। আম্মু রান্নাঘর থেকে এসে আমার সামনে এক কাপ চা রাখে। এক চুমুক দিয়েই কাপটা টেবিলে নামিয়ে রাখলাম। চা ঠান্ডা। আম্মু কিছু না বলে কাপটা নিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। 2 মিনিট পর নতুন করে বানানো চা এনে দিলেন। আমি আর কিছু বললাম না, চুপচাপ নাস্তা শেষ করে উঠে দাঁড়ালাম। গাড়ি চাবিটা হাতে নিয়ে বের হওয়ার সময় আম্মু পেছন থেকে ডাক দিলেন। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস। আমি দরজার কাছে থেমে শুধু জিজ্ঞেস করলাম, কেন? কিছু কথা আছে। দেখি কি করা যায়। এর বেশি কিছু না বলে বের হয়ে গেলাম। রাত প্রায় 8:30। বাসায় ঢুকতে দেখি ড্রয়িং রুমে আম্মু বসে আছেন। মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছেন। জুতা খুলে ভেতরে ঢুকতেই বললেন। হাত মুখ ধুয়ে আয়। আমি কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলাম। ফিরে এসে সোফায় বসতেই আম্মু এক গ্লাস পানি এগিয়ে দিলেন। তারপর একদম শান্ত গলায় বললেন, তোর বয়সও তো কম হলো না, এবার বিয়েটা করা দরকার। আমি পানির গ্লাসটা টেবিলে রেখে বললাম, এই কথার জন্য এত অপেক্ষা? হ্যাঁ, আমার এখন সময় নেই এসব নিয়ে। সময় না থাকলে সময় বের করতে হয়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আম্মু আবার বললেন। আমি একটা মেয়ে পছন্দ করেছি। আমি ভ্রুকুচকে তাকালাম। আমাকে না জানিয়ে? বিয়ে তো আজকেই দিচ্ছি না, আগে ছবি দেখ। ছবি দেখার দরকার নেই। আম্মু এবার হেসে ফেললেন। মেয়েটাকে তুই চিনিস? আমি কোনো আগ্রহ দেখালাম না। নিধি। নামটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। মনে করার চেষ্টা করলাম। আম্মু নিজেই বললেন, রেহানের ভাইয়ের মেয়ে। ছোটবেলায় আমাদের বাসায় এলে সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরতো। তুই তখন ওকে পিচ্চি বলে খেপাতি। আবছাভাবে একটা ছোট্ট মেয়ের মুখ মনে পড়ল। এর বেশি কিছু মনে নেই। আমি উঠে দাঁড়িয়ে বললাম, যা ভালো মনে হয় করো। আম্মু অবাক হয়ে তাকালেন। মানে তুই রাজি? আমি শুধু একবার দেখা করব, তারপর সিদ্ধান্ত বলবো। কথা শেষ করেই নিজের ঘরের দিকে চলে গেলাম। পেছন থেকে বুঝতে পারি আম্মুর মুখে অনেক দিনের পর একটা স্বস্তির হাসি ফুটে উঠেছে। আর আমি ভাবছি, ছোটবেলার সেই পিচ্চি মেয়েটা সত্যি কি এখন বিয়ের বয়সে পৌঁছে গেছে? পরের 2 দিন অফিসের কাজেই কেটে যায়। বিয়ের বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলি না। আম্মুও আমাকে কিছু বলেন না, তবে বুঝতে পারি ভেতরে ভেতরে সব কিছু এগিয়ে নিচ্ছেন। 3য় দিনের রাতে অফিস থেকে ফিরতেই দেখি আম্মু ডাইনিং টেবিলে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। আমাকে দেখেই ফোনটা কেটে দিলেন। আমি চেয়ার টেনে বসতেই তিনি বললেন, আগামী শুক্রবার বিকেলে মেয়ের বাসায় যাব। আমি ভাতের প্লেটে চোখ রেখে বললাম, চুপচাপ খাওয়া শেষ করে নিজের ঘরে চলে এলাম। শুক্রবার বিকেল 4টার দিকে আমি আর আম্মু বের হলাম। গাড়ি চালাচ্ছি আমি, পাশে আম্মু। পথে তিনি নানা কথা বলছেন, আমি শুধু প্রয়োজন মতো উত্তর দিচ্ছি। প্রায় 40 মিনিট পর আমরা নিধিদের বাসার সামনে পৌঁছে গেলাম। দোতলা সুন্দর একটা বাড়ি। গেটের সামনে কয়েকটা ফুলের টব সাজানো, বারান্দা ভর্তি মানি প্লান্ট আর বিভিন্ন গাছ। গাড়ি থেকে নেমেই দেখি দরজার সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন। রেহানা আন্টি এগিয়ে এসে হাসি মুখে বললেন, আসো আসো, কতদিন পর দেখা। আম্মু হেসে তাকে জড়িয়ে ধরলেন। আমি সবার সঙ্গে ভদ্রতা করে ভেতরে ঢুকে সোফায় বসলাম। কিছুক্ষণ পর চা নাস্তা এলো। আমি স্বাভাবিকভাবেই বসে আছি। এসব অনুষ্ঠানে আমার কখনোই আগ্রহ ছিল না। হঠাৎ ভেতরের দিক থেকে কারো আসার শব্দ পেলাম। অজান্তেই চোখ তুলে তাকালাম। তারপর কয়েক সেকেন্ডের জন্য যেন চারপাশের সব শব্দ থেমে গেল। হালকা গোলাপি রঙের সিল্ক শাড়ি, চুলগুলো খোলা, কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। মুখে একদম হালকা সাজ, মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটছে। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। এটা নিধি? আমার মনে থাকা সেই ছোট্ট দুষ্টু গোলগাল মেয়েটার সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার কোনো মিলই খুঁজে পেলাম না। সে অনেক বদলে গেছে, এতটাই বদলে গেছে যে প্রথম দেখায় চিনতেই পারেনি। কথা বলতে বলতে একবার মাথা তুলে তাকাতেই
আমাদের চোখাচোখি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আবার চোখ নামিয়ে ফেলল। আর আমি কেন যেন চোখ সরাতে পারলাম না। জীবনে কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকার অভ্যাস আমার নেই। অফিস, কাজ আর নিজের জীবন নিয়েই এতদিন কাটিয়ে দিয়েছি, কিন্তু আজ অজান্তেই আমার চোখ বারবার নিধির দিকে চলে যাচ্ছে। নিজেকে কয়েকবার সামলানোর চেষ্টা করলাম। পানি খেলাম, মোবাইল হাতে নিলাম, সবার কথায় মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পর আবারও চোখ চলে গেল তার দিকেই। সে খুব শান্তভাবে বসে আছে, প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না। মাঝে মধ্যে শুধু লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে হাসছে। আমি মনে মনে বিরক্ত হলাম নিজের ওপর। কি হচ্ছে আমার? একটা মেয়েকে দেখে এভাবে বারবার তাকাচ্ছি কেন? কেউ কিছু বুঝে ফেললো নাকি? চোখ ঘুরিয়ে দেখি আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমি দ্রুত অন্যদিকে তাকালাম, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর রেহানা আন্টি বললেন, ওরা চাইলে একটু আলাদা করে কথা বলতে পারে। আম্মু সঙ্গে সঙ্গে বললেন। হ্যাঁ, সেটাই ভালো। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম। নিধিও ধীরে ধীরে উঠে এলো। আমাদের বাড়ির বারান্দায় নিয়ে যাওয়া হলো। চারপাশে হালকা বাতাস বইছে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বললাম না। নিধি মাথা নিচু করে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। আমি গলা পরিষ্কার করে বললাম, কেমন আছো? সে আস্তে করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবার নীরবতা। আমি বুঝতে পারছি মেয়েটা খুব লাজুক, তাই কথা শুরু করলাম। আমাকে মনে আছে? সে হালকা হেসে মাথা নেড়ে বলল, ছোটবেলার কিছু কিছু কথা মনে আছে। আমার তো তোমাকে চিনতেই কষ্ট হচ্ছে। এই কথা শুনেই তার গাল দুটো হালকা লাল হয়ে উঠল, মাথা আরও নিচু করে ফেলল। ছোটবেলায় তো অনেক ছোট ছিলাম। আমি অজান্তেই হেসে ফেললাম। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। তারপর আবার কয়েক সেকেন্ড নীরবতা। বাতাসে তার চুলগুলো বারবার মুখের সামনে চলে আসছে। সে আস্তে করে চুল সরিয়ে নিচ্ছে। আর আমি নিজেকে যতই সামলাতে চাই ততই বুঝতে পারছি প্রথম দেখাতেই মেয়েটা আমার ভেতরে অদ্ভুত এক জায়গা দখল করে ফেলেছে। তবুও মুখে সেই অনুভূতির একটু প্রকাশ হতে দিলাম না। স্বাভাবিক গলায় শুধু বললাম, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। নিধি বিস্মিত হয়ে একবার আমার দিকে তাকালো, তারপর লাজুক হাসি দিয়ে খুব আস্তে বলল, আমারও আপত্তি নেই। বারান্দা থেকে ফিরে আবার সবাই একসঙ্গে বসলাম। নিধি আগের জায়গাতেই গিয়ে চুপচাপ বসে পড়ল। আমি আর তার দিকে তাকানোর চেষ্টা করলাম না। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছি। দুই পরিবারের মধ্যে নানা কথা চলতে লাগলো। পরিবার, আত্মীয় স্বজন, পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা, সব বিষয় নিয়েই আলোচনা হলো। আমি শুধু প্রয়োজন হলে দু একটা উত্তর দিচ্ছি। বেশিরভাগ সময়ই চুপচাপ বসে রইলাম। সবশেষে রেহানা আন্টি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। আমি শান্ত গলায় বললাম, আমার বলার তেমন কিছু নেই। যেটুকু কথা বলার ছিল বলে নিয়েছি। আম্মু আমার কথাটা শুনে হালকা হাসলেন। তিনি বুঝে গেছেন আমি না করলেও এতটুকু বলতাম না। সন্ধ্যার একটু আগে আমরা বাসায় ফিরে এলাম। গাড়ি চালিয়ে ফিরছি আমি। পাশে বসে আম্মু বারবার আমার মুখের দিকে তাকাচ্ছেন। আমি রাস্তার দিকেই চোখ রেখে গাড়ি চালিয়ে যাচ্ছি। হঠাৎ আম্মু বললেন, মেয়েটা কেমন লাগলো? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, ভালো। আম্মু অবাক হয়ে আমার দিকে তাকালেন। শুধু ভালো? এর বেশি কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে কী চলছে সেটা শুধু আমিই জানি। আজ সারাটা বিকেল আমার মাথায় শুধু একটা মুখই ঘুরছে। গোলাপি শাড়ি পরা, মাথা নিচু করে লাজুকভাবে কথা বলা মেয়েটার মুখ। পরদিন সকাল, অফিসে বসে ফাইল দেখছি। হঠাৎ খেয়াল করলাম একই লাইনে 3 বার চোখ বুলিয়ে বুঝতে পারছি না কি লেখা। নিজের উপরই বিরক্ত লাগলো। আমি চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। এমন তো আমার সঙ্গে কখনো হয় না। একটা মেয়েকে একদিন দেখেই আমি এতটা অস্থির হয়ে যাব, এটা আমি নিজেও ভাবিনি। সেদিন রাতেই দুই পরিবারের মধ্যে আবার কথা হলো। পরদিন বিকেলে রেহানা আন্টির ফোন এলো।
আম্মু ফোন রেখে আমার ঘরে এলেন। দরজায় নক করে ভেতরে ঢুকে বললেন, ওদের কোনো আপত্তি নেই। আমি ল্যাপটপ থেকে চোখ না সরেই বললাম, আচ্ছা। আম্মু কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর মুস্কি হেসে বললেন, তোর খুব পছন্দ হয়েছে তাই না? আমি নির্বিকার মুখে উত্তর দিলাম, তেমন কিছু না, বিয়ে তো একদিন করতেই হতো। আম্মু হেসে মাথা নেড়ে বেরিয়ে গেলেন। তিনি হয়তো আমার মুখ দেখে কিছু বুঝতে পারেননি, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে অকারণ একটা ভালো লাগা কাজ করছে। এরপর দুই পরিবারের যাতায়াত শুরু হলো। একদিন ওরা আমাদের বাসায় এলো, আর একদিন আমরা ওদের বাসায় গেলাম। বিয়ের দিন দেনমোহর অনুষ্ঠান সব কিছু ধীরে ধীরে ঠিক হতে লাগলো। আমি এসব আলোচনায় খুব একটা অংশ নেই না, আম্মু যা ঠিক করেন সেটাই মেনে নিই। তবে একটা পরিবর্তন আমি নিজেই টের পাই। আগে এসব বিষয়ে আমার কোনো আগ্রহই ছিল না, এখন অজান্তেই জানতে ইচ্ছে করে নিধি কি পছন্দ করে, সে কী রঙের শাড়ি পরবে, বিয়ের দিন ওকে কেমন লাগবে। প্রতিবারই এসব প্রশ্ন মাথায় আসে। তারপর নিজেকেই ধমক দিই, তুহিন, অযথা এত ভাবার কিছু নেই। এক মাস পর দুই পরিবারের উপস্থিতিতে ছোট করে আংটি বদলের আয়োজন করা হলো। অনুষ্ঠানটা খুবই সাধারণ, আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নেই। নিধি আজও খুব বেশি কথা বলছে না। আংটি পরানোর সময় একবার শুধু আমার দিকে তাকিয়েছিল, চোখে লাজুক একটা হাসি। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিয়েছিলাম। দেখতে দেখতেই বিয়ের দিন চলে এলো। সকাল থেকেই বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। রেডি হয়ে বরযাত্রী নিয়ে বের হলাম। আমাকে স্টেজে বসানো হলো, সবাই গল্প করছে, ছবি তুলছে। আমি যথারীতি শান্ত হয়ে বসে আছি। দুপুরের দিকে কাবিন সম্পূর্ণ হলো। সব আনুষ্ঠানিকতা শেষ হতে বেশ সময় লেগে গেল। একসময় সবাই বলল, এবার কনেকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি গাড়ির পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর নিধি ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ দুটো লাল, কান্না চেপে রাখার চেষ্টা করছে। মায়ের হাত শক্ত করে ধরে আছে। বিদায়ের মুহূর্তটা সব মেয়ের জন্যই কঠিন। আমি কিছু বললাম না, শুধু গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে রইলাম। নিধি এসে নিঃশব্দে ভেতরে বসলো। সবাইকে সালাম করে আমিও গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম। রাস্তা তখন প্রায় ফাঁকা। শীতল সন্ধ্যা নেমে এসেছে। গাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। নিধি মাথা নিচু করে বসে আছে, হাতের আঙ্গুল দুটো শক্ত করে জড়িয়ে রেখেছে, মাঝে মধ্যে চোখ মুছছে। আমি একবার পাশ ফিরে তাকিয়ে আবার সামনে তাকালাম। কিছুক্ষণ পর শান্ত গলায় বললাম, পানি লাগবে? নিধি মাথা নেড়ে আস্তে করে বলল, না। আবার নীরবতা। আমি কথা বলতে খুব একটা অভ্যস্ত নয়, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কথাও মাথায় আসছে না। তবুও কয়েক মিনিট পর ধীর গলায় বললাম, কেঁদো না। ছোট্ট দুটি শব্দ, কিন্তু কথাটা শুনেই নিধি আমার দিকে তাকালো। তারপর খুব আস্তে মাথা নেড়ে আবার জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়িটা ধীরে ধীরে আমাদের বাড়ির গেটের সামনে এসে থামল। সন্ধ্যার আকাশে তখন শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে। পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে। গাড়ির দরজা খুলে নিচে নামলাম। তারপর নিধির দিকের দরজাটা খুলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে মাথা নিচু করেই নেমে এলো। এতক্ষণে কান্নাটা কিছুটা থেমেছে, কিন্তু চোখ দুটো এখনও লাল। বাড়ির সবাই একসঙ্গে এগিয়ে এলো। আম্মু হাসি মুখে বললেন, আয় মা, ডান পা দিয়ে ঘরে ঢোক। সব নিয়মকানুন শেষ হতে বেশ কিছুটা সময় লেগে গেল। আমি দূর থেকে সব দেখছিলাম। নিধি একদম চুপচাপ, যখন যেটা বলা হচ্ছে সেটাই করছে। বারবার মনে হচ্ছিল নতুন পরিবেশে মেয়েটা বেশ অস্বস্তিতে আছে। রাত প্রায় 10:30। বাড়ির নিচে তখনও দুইজন আত্মীয় গল্প করছেন। ওপরে সব কিছু ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। আমি দরজাটা আলতো করে ভেতর থেকে বন্ধ করলাম। কোট খুলে চেয়ারটার ওপর রেখে নিঃশ্বাস ফেললাম। তারপর ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম। নিধি বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। লাল বেনারসির আঁচলটা টেনে মাথা ঢেকে রেখেছে। দুই হাতের আঙ্গুল একসঙ্গে জড়িয়ে রেখেছে। মাথা এতটাই নিচু যে মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না।
আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। বিকেলে যে মেয়েটাকে সবাই সামলে রেখেছিল, এখন সে আমার ঘরে আমার স্ত্রী হয়ে বসে আছে। কথাটা এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি ধীরে ধীরে সোফার দিকে গিয়ে বসলাম। ঘরের নীরবতা ভাঙার জন্য বললাম, সারাদিন নিশ্চয়ই খুব ক্লান্ত। নিধি আস্তে করে মাথা নেড়ে বলল, জি। আমি হালকা ভ্রুকুচকে বললাম, জি কেন? সে একটু চমকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। আমি ঠোঁটের কোণে চাপা হাসি রেখে বললাম, আমি কি স্কুলের হেড স্যার নাকি? এই প্রথম ওর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই আবার সেটা লুকিয়ে ফেলল। আমি আবার বললাম, একটা কথা বলো তো, কি? এত ভয় পাচ্ছ কেন? সে লাজুক গলায় বলল। কই? আমি মুচকি হেসে বললাম, তাহলে মাথা নিচু করে বসে আছো কেন? আমি কি এতটাই ভয়ঙ্কর? কথাটা শুনে সে একবার আমার দিকে তাকিয়েই আবার মাথা নিচু করে ফেলল। গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। খুব আস্তে বলল, না। আমি ইচ্ছে করেই গম্ভীর মুখ করে বললাম, তাহলে আমার দিকে একবার তাকাও। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললাম, বাহ, আসমানে চাঁদ দেখি আমার ঘরে বসে আছে। আমার কথায় এবার সে মুখ চেপে হেসে ফেলল। হাসিটা খুব ছোট্ট ছিল, কিন্তু অদ্ভুত সুন্দর। আমি ওকে দেখে নিজেও হেসে ফেললাম। ঘরের পরিবেশটা আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে। আমি টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিলাম। একটু পানি খাও। সে গ্লাসটা নিল। হাত দুটো এতটাই কাঁপছিল যে আমি দেখে ফেললাম। আমি হেসে বললাম, এত নার্ভাস হওয়ার কিছু নেই। নিধি লজ্জা পেয়ে বলল, প্রথম দিন তো। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আজ তোমাকে একটা প্রশ্ন করি। সে চুপচাপ তাকিয়ে রইল। ছোটবেলায় নাকি সারাক্ষণ আমার আম্মুর পেছন পেছন ঘুরতে? সে বিস্মিত হয়ে বলল, আপনাকে কে বলল? আম্মু। সে ঠোঁট কামড়ে হাসল। আমি আবার বললাম, আর আমাকে দেখলেই নাকি পালিয়ে যেতে? এবার সে মাথা নিচু করে হেসে ফেলল। আপনি সবসময় চুপচাপ থাকতেন। তাই নাকি? এটাও খেয়াল করতে তুমি? সে মুখ তুলে তাকালো, তারপর হেসে ফেলল। তার হাসিটা দেখে মনে হলো এতক্ষণে ওর অস্বস্তি অনেকটাই কমে গেছে। আমি ধীরে ধীরে বিছানার একপাশে বসলাম। মাঝখানে এখনও বেশ খানিকটা দূরত্ব। নিধি মাথা নিচু করে নিজের আঙ্গুল নিয়েই খেলছে। মনে হচ্ছে আমার দিকে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না। আমি মৃদু হেসে বললাম, একটা কথা বলবো? নিধি আস্তে করে মাথা নাড়ল। আর সারাদিনে আমার দিকে কয়বার তাকিয়েছ? প্রশ্নটা শুনেই ওর কাঁধ একটু কেঁপে উঠল। মাথা আরও নিচু করে ফেলল। জানি না। আমি ইচ্ছে করে বললাম, আমার কিন্তু হিসাব আছে। সে অবাক হয়ে মুখ তুলল। আমি ঠোঁটের কোণে হাসি টেনে বললাম, আমি যতবার তাকিয়েছি তুমিও ততবারই চোখ সরিয়ে নিয়েছ। সে লজ্জায় হেসে ফেলল। আমি একটু সরে ওর দিকে এগোলাম। নিধি সেটা বুঝেই নিঃশ্বাস আটকে বসে রইল। আমি শান্ত গলায় বললাম, এখনো ভয় লাগছে? সে খুব আস্তে বলল, একটু। আমি মৃদু হেসে বললাম, আমি এতক্ষণ ধরে তোমাকে হাসানোর চেষ্টা করছি, তারপরও? সে মাথা নেড়ে বলল, ভয় না, লজ্জা লাগছে। আমি বললাম, এই তো সত্যি কথাটা বের হলো। কথাটা শুনে ও আবার হেসে ফেলল। আমি আলতো করে বললাম, আমার দিকে তাকাও। সে ধীরে ধীরে চোখ তুলে তাকালো। এই প্রথম এত কাছ থেকে ওর চোখ দুটো দেখলাম, একদম শান্ত, স্বচ্ছ। আমি কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলাম। নিধি লজ্জা পেয়ে আবার চোখ নামিয়ে ফেলতে চাইলে আমি নরম গলায় বললাম, এত তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলো না। সে কিছু না বলে আবার আমার দিকেই তাকিয়ে রইল। ঘরের নীরবতায় শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি খুব ধীরে হাত বাড়িয়ে বললাম, তোমার হাতটা ধরতে পারি? সে এক মুহূর্ত ইতস্তত করল, তারপর লাজুক ভঙ্গিতে নিজের ডান হাতটা এগিয়ে দিল। আমি আলতো করে হাতটা নিজের হাতে নিলাম। হাতটা ঠান্ডা হয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, এত ঠান্ডা কেন?
নিধি মাথা নিচু করে বলল, জানি না। আমার মনে হয় লজ্জা পেয়েছ। সে উত্তর না দিয়ে শুধু হাসল। আমি হাতটা ছাড়লাম না, বরং আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে ধীরে ধীরে বললাম, একটা কথা বলি। সে মাথা নাড়ল। মেয়ে দেখতে গিয়ে আমি একবারও ভাবিনি প্রথম দেখাতেই তোমাকে এত ভালো লেগে যাবে। সে বিস্ময়ে আমার দিকে তাকালো। মনে হলো এমন কথা সে একদমই আশা করেনি। তার গাল দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠল। আমি হেসে বললাম, এখন আবার লজ্জা পাচ্ছ? সে ছোট্ট করে বলল, আপনি না আমি কি? খুব খুব কি? সে মুখ ফিরিয়ে হেসে বলল, খুব লজ্জা দেন। আমি হেসে উঠলাম। আমি খুব ধীরে ওর কপালের ওপর পড়ে থাকা চুলের একটি গোছা কানের পাশে সরিয়ে দিলাম। নিধি চোখ বন্ধ করে ফেলল। আমি নরম গলায় বললাম, রিল্যাক্স। সে ধীরে ধীরে চোখ খুলল। চোখে একরাশ বিশ্বাসের ছাপ। আমি আলতো করে ওর কপালে একটি স্নেহভরা চুমু খেলাম। সে এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর লাজুক হাসি নিয়ে মাথাটা আবারও একটু নিচু করল। আমি মৃদু হেসে বললাম, এখন তো আর এত ভয় লাগছে না, তাই তো? সে খুব আস্তে মাথা নাড়ল। কিছুক্ষণ পর আমি ওকে আলতো করে নিজের কাছে টেনে নিলাম। সে কোনো বাধা দিল না, শুধু লজ্জায় মুখটা আমার কাঁধের কাছে লুকিয়ে ফেলল। আমি ধীরে বললাম, আজ থেকে তুমি আর একা নও। এই কথাটা শুনে সে খুব আস্তে আমার শার্টের হাতা আঁকড়ে ধরল। আমাদের মাঝে যে অচেনা দূরত্ব ছিল সেটা যেন একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। আমি ওর কপালে আরেকবার স্নেহভরা চুমু রেখে বললাম, সারা জীবন আমার হয়ে থেকো, আমি অনেক যত্নে আগলে রাখব। নিধি কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তখনই আমার চোখ গেল ওর ঠোঁট জোড়ার দিকে, যা অনবরত কাঁপছে। আমি কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। নিধি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নিল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। কিছুক্ষণ আনমনে কিস করতে লাগলাম। নিধি বারবার কেঁপে উঠছে, কিন্তু বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। আমি ওর কাঁধে আলতো করে হাত রেখে কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। ঘরের নীরবতায় শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ও এখনও চোখ নামিয়ে রেখেছে। লজ্জায় গাল দুটো টুকটুকে লাল হয়ে আছে। আমি মৃদু হেসে বললাম, এত লজ্জা পেলে কিন্তু তোমাকে আরও খ্যাপাতে ইচ্ছে করবে। নিধি ঠোঁট কামড়ে ছোট্ট করে হাসল। আপনি না আবার আপনি? সে অবাক হয়ে তাকালো। আজ থেকে তো আমরা একই জীবনের মানুষ, এত দূরত্ব রেখে ডাকবে? সে কিছুক্ষণ চুপ করে থেকে খুব আস্তে বলল, তাহলে কি বলে ডাকবো? আমি হেসে বললাম, যেটাতে তোমার স্বস্তি লাগে। তাড়াহুড়ো নেই, সময় নিয়ে অভ্যাস করে নিও। কথাটা শুনে ওর মুখে স্বস্তির একটা হাসি ফুটে উঠল। আমি আলতো করে ওর হাতটা আবার নিজের হাতে নিলাম। একটা কথা জানো, কি? সবাই বলে আমি নাকি খুব রাগী, খুব গম্ভীর, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সামনে দাঁড়ালে সেই গম্ভীর মানুষটাও হারিয়ে যায়। সে বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। সত্যি? একদম সত্যি। তোমার ওই লাজুক হাসিটা দেখলে রাগ করে থাকা যায়? সে মুখ ঢেকে হেসে ফেলল। আমি ইচ্ছে করে বললাম, দেখো আবার হাসলে। এই হাসিটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সে লজ্জায় মাথা নিচু করে ফিসফিস করে বলল, আপনি শুধু লজ্জাই দেন। তাহলে আজকের মিশন সফল। কোন মিশন? আমার বউকে হাসানো। এই কথাটা শুনে সে আর হাসি চেপে রাখতে পারল না। নরম মিষ্টি একটা হাসিতে যেন পুরো ঘরটা ভরে গেল। আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বললাম, এই হাসিটা সবসময় রেখে দিও। যখন মন খারাপ হবে তখনও আমি চেষ্টা করব তোমাকে এভাবেই হাসাতে। সে ধীরে ধীরে আমার দিকে একটু এগিয়ে এলো। আগের মতো আর জড়সড় হয়ে নেই, চোখে লাজুক ভরসার ছাপ। আমি নরম গলায় বললাম, একটা প্রতিশ্রুতি দিবে? কি প্রতিশ্রুতি? কোনো কষ্ট, কোনো অভিমান মনে জমিয়ে রাখবে না, আগে আমাকে বলবে।
সে এক মুহূর্ত চুপ থেকে মাথা নেড়ে সম্মতি দিল। আর আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, যতটা পারি তোমাকে বুঝবো, সম্মান করব আর আগলে রাখব। নিধির চোখ দুটো চিকচিক করে উঠল। সে ধীরে ধীরে নিজের মাথাটা আমার কাঁধে রেখে দিল। আমি আলতো করে ওর মাথার ওপর হাত বুলিয়ে দিলাম। ঘরের আলোটা তখন অনেকটাই ম্লান। জানালার পর্দা দুলিয়ে রাতের হালকা বাতাস ভেতরে ঢুকছে। নিধি তখনও আমার কাঁধে মাথা রেখে নিশ্চুপ বসে আছে। মনে হচ্ছে এতক্ষণে ওর সব ভয়, সংকোচ ধীরে ধীরে গলে যাচ্ছে। আমি আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কি ভাবছ? নিধি একটু হেসে খুব আস্তে বলল, কিছু না। তোমার কিছু না কথাটার ভেতরেই মনে হয় অনেক কিছু লুকিয়ে থাকে। সে লজ্জা পেয়ে আমার দিকে একবার তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেলল। আজ সব কিছুই নতুন লাগছে। আমি ওর কথার জবাব না দিয়ে শুধু হাতটা আরও একটু শক্ত করে ধরলাম। কথার প্রয়োজন হচ্ছিল না। কিছু নীরবতা এমন থাকে যেখানে দুজন মানুষ একে অপরকে আরও গভীরভাবে বুঝে নেয়। আমি ধীরে বললাম, অনেক রাত হয়েছে, সারাদিনের ধকলও কম যায়নি, একটু বিশ্রাম নাও। নিধি মাথা নেড়ে সম্মতি দিল। বিছানায় শুয়ে পড়ার আগে একবার চারদিকে তাকালো। নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুই এখনও ওর কাছে অচেনা। আমি মৃদু স্বরে বললাম, একটা কথা মনে রাখবে, কি? এই ঘরটা শুধু আমার না, আজ থেকে আমাদের। শব্দগুলো শুনেই ওর মুখে এমন একটা স্বস্তির হাসি ফুটে উঠল যেটা কোনো ভাষায় বোঝানো যায় না। ধীরে ধীরে ঘরের আলো নিভে গেল। জানালার বাইরের রাত আরও গভীর হলো। নতুন জীবনের প্রথম রাতটাও নীরব, শান্ত আর একরাশ বিশ্বাসকে সঙ্গে নিয়েই কেটে গেল। ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে। বাইরে পাখির কিচিরমিচির, দূরের মসজিদ থেকে ফজরের আজানের শেষ ধ্বনি ভেসে আসছে। আমার ঘুম ভাঙতেই অভ্যাসবশত পাশ ফিরে তাকালাম। নিধি তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে। এলোমেলো কয়েকটা চুল মুখের ওপর এসে পড়েছে। ঘুমের মধ্যেও মুখে একদম শান্ত একটা হাসি লেগে আছে। আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম। মনে হলো গতকাল পর্যন্ত যে মেয়েটা আমার জীবনের বাইরে ছিল, আজ সেই আমার সকাল। আমি খুব সাবধানে ওর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে দিলাম, যেন ঘুম না ভাঙে। ঠিক তখনই নিধি ধীরে ধীরে চোখ খুলল। আমাদের চোখাচোখি হতেই সে লজ্জা পেয়ে আবার চোখ নামিয়ে ফেলল। আমি হেসে বললাম, গুড মর্নিং। সে ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি এনে খুব আস্তে বলল, গুড মর্নিং। আজ থেকে প্রতিটা সকাল এমন হাসি দিয়ে শুরু করবে, ঠিক আছে? সে ছোট্ট করে মাথা নেড়ে সম্মতি দিল। জানালার বাইরে সকালের রোদ আরও উজ্জ্বল হয়ে উঠছিল। আর আমাদের নতুন জীবনের প্রথম সকালটাও শুরু হলো এক টুকরো নীরব হাসি, অগাধ ভরসা আর অজস্র না বলা ভালোবাসা নিয়ে। দর্শক বন্ধুরা, এ ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।